আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৌরনীতি ও সুশাসন ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এখন শীতকাল। ছবিটি দেখে তোমরা বুঝতে পারছো একটি খেজুর গাছ থেকে হাঁড়িতে রস পড়ছে। তোমাদের অনেকের পছন্দের খাবারে আছে রসের পিঠা কিংবা রস। তো এই রসের উৎস কি তোমরা বুঝে গেছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি BM ইউসুফ আলী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 3য় অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কার্টুন দেখছি। কার্টুনের মাথায় একটি কোশ্চেন মার্কস দেখছি। সে বারবার বলছে কি কি কি, মানে এখানে কি হবে। দেখি এখানে কি আছে। হ্যাঁ, কি আছে? আইন কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এর আগের ক্লাসে আইন কি এবং আইনের বৈশিষ্ট্য, মানুষ কেন আইন মেনে চলে, সংক্ষেপে যদি আমরা বলি, আইন হচ্ছে কতগুলো বিধিবিধান যা রাষ্ট্র সমাজ কর্তৃক স্বীকৃত ও গৃহীত, মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, না মানলে শাস্তি পেতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি বললাম? আইন কতগুলো বিধিবিধান যা রাষ্ট্র সমাজ কর্তৃক স্বীকৃত ও গৃহীত, মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, না মানলে শাস্তি পেতে হয়। আসলে সবার উপরে এই আইন সমভাবে প্রযোজ্য। তো আমরা স্ক্রিনে একটু দেখি ভালো করে। প্রথমে সামাজিক জীবনে যে রীতিনীতি বা বিধিবিধান মানুষ মেনে চলে তা হলো সামাজিক আইন। অপরদিকে রাষ্ট্রীয় আইন হলো কি? রাষ্ট্রীয় কাঠামোয় বিভিন্ন জাতীয় নীতিমালার প্রেক্ষিতে সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সার্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন নির্দেশীয় রাষ্ট্রীয় আইন নামে পরিচিত। তাহলে ওই আমি যে কথাগুলো বলেছি, আইন কি, সেই আইন কি বা কাকে বলে যা দেখলাম বা আমি যা বললাম তা যদি বিশ্লেষণ করি, হ্যাঁ, তাহলে তার কিছু বৈশিষ্ট্য আমরা পাব। তাহলে আইনের বৈশিষ্ট্যগুলো কি কি? সর্বজনীন, অনুমোদন ও স্বীকৃতি, সুস্পষ্টতা, বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ, অবশ্যই পালনীয়, সমভাবে প্রযোজ্য, আইন পরিবর্তন, আইন পরিবর্তনশীল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো হচ্ছে আইনের বৈশিষ্ট্য। আইন কাকে বলেই যদি তোমরা শেখো, তাহলে তার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো চলে আসবে কিন্তু ভাঙলে। তাহলে আমি আবারও বলছি, আইন সর্বজনীন, সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি, আইন সুস্পষ্ট হয়, বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ, মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, অবশ্যই পালনীয়, না মানলে কি শাস্তি পেতে হয়, সমভাবে প্রযোজ্য, সবাই এটাকে মানতে হয়, আইন পরিবর্তনশীল। সমাজ পরিবর্তন হয়, যুগের কালের পরিবর্তনের সাথে সাথে সমাজও পরিবর্তন হয় এবং আইনও পরিবর্তন হয়। আজকে যে আইন আছে, ভবিষ্যৎ সেই আইন নাও থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, একটি পানির গ্লাস এবং গ্লাসে কি আছে? পানি আছে। আরও ছবি দেখি, আমরা একটি টিউবওয়েল দেখছি, উপরের ছবিতে দেখছি বৃষ্টি হচ্ছে, আর এখানে সাগর বা নদী দেখছি। এগুলো কি? আসলে প্রথম যে ছবিটি দেখছিলাম সেখানে কি পানি রয়েছে। এই পানির কি
উৎস। তাহলে উৎসের কথা আমরা যেহেতু বলছি, প্রথমে আমরা আইন নিয়ে আলোচনা করেছিলাম সংক্ষেপে। তাহলে উৎসের সাথে নিশ্চয় আইনের কিছু একটা সম্পর্ক আছে। আজকের আলোচ্য বিষয় কি হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আইন এবং উৎস দুইটি একত্র যদি আমরা করে ফেলি তাহলে কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমাদের আজকের আলোচ্য বিষয় আইনের উৎসসমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিকন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আইনের উৎসসমূহ উদাহরণসহ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমরা আইনের উৎস কি কি আছে সেই উৎসসমূহ উদাহরণসহ ব্যাখ্যা করতে পারবে। এসো আইনের গুরুত্বপূর্ণ উৎসগুলো বা উৎসসমূহ লক্ষ্য করি। এক এক করে আমরা এখন আইনের উৎসগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিটিতে লক্ষ্য করছো একজন মহিলা আগুনের উপরে বসে আছে এবং চারিদিকে কয়েকজন ব্যক্তি, তাকে আগুনে পোড়ানো হচ্ছে। তো একটি ধর্মে এরকম একটি বিষয় ছিল এক সময়, অনেক দিন আগে। সেটি আর এখন নেই। তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, তোমরা নিশ্চয় ধরতে পেরেছ। এটি হচ্ছে সতীদাহ প্রথা। প্রথা হচ্ছে আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে একজন ব্যক্তিকে গ্রামের একটি ধান ক্ষেতের ভিতর দিয়ে আসতে আমরা লক্ষ্য করছি। পায়ে হাঁটা রাস্তা, আরেকটি রাস্তা একেবারে একই রকম প্রায়, কি সরকার তা সুন্দর করে তৈরি করে দিয়েছেন। প্রথা, এই প্রথায় কি হয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে, দিয়ে এটা তৈরি করে দিয়েছে রাস্তা। তাহলে প্রথা আইনের একটি সুপ্রাচীন উৎস। প্রাচীনকাল থেকে যেসব আচার ব্যবহার রীতিনীতি অভ্যাস সমাজে অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থিত, স্বীকৃত ও পালিত হয়ে আসছে তাকে প্রথা বলে। অর্থাৎ সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত যে বিধিবিধান, অভ্যাস, রীতিনীতি, আচার ব্যবহার, সেটি হচ্ছে প্রথা। প্রাচীনকালে কিন্তু আইনের কোনো অস্তিত্ব ছিল না। তখন প্রচলিত প্রথা, অভ্যাস, রীতিনীতিগুলো মাধ্যমে কিন্তু মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো। কালক্রমে এই প্রথায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়ে আইনের মর্যাদা লাভ করেছে। গ্রেট ব্রিটেনের অধিকাংশ আইনই হচ্ছে প্রথাভিত্তিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বললাম প্রথা হচ্ছে আইনের একটি সুপ্রাচীন উৎস। প্রথা কি? সমাজে প্রচলিত যে অভ্যাস, রীতিনীতি, নিয়মকানুন যা দীর্ঘদিন ধরে মানুষ মেনে চলে আসছে, সেইটা হচ্ছে প্রথা। এই প্রথা একসময় আইনে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রেট ব্রিটেনের অধিকাংশ হচ্ছে এই আইনের উৎস হচ্ছে প্রথাভিত্তিক। তোমরা জানো কিনা জানি না যে গ্রেট ব্রিটেনের কেউ যদি প্রথা ভঙ্গ করে সেটা আইনে রূপ লাভ করে। কারণ প্রথা না মানলে শাস্তি দেওয়া যায় না, কিন্তু আইন ভঙ্গ করলে তাকে শাস্তি দেওয়া যায়। কেউ যদি এই গ্রেট ব্রিটেনে দীর্ঘদিন ধরে মানুষ প্রথা মেনে আসে, কেউ যদি এরকম প্রথা ভঙ্গ করে সেটা আইনে রূপ দেয়। তাহলে গ্রেট ব্রিটেনের অধিকাংশ আইন হচ্ছে প্রথাভিত্তিক।
তাহলে প্রথা রাষ্ট্রীয় অনুমোদন পেয়েই আইনে রূপায়িত হয়। 2 নম্বর কি আমরা দেখি, দ্য হোলি কোরআন, আল কোরআন আমরা যেটা বলি ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থ ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রাচীন এবং মধ্যযুগে ধর্মীয় বিশ্বাস মানুষের জীবনবোধের খুব গভীরে নিহিত থাকায় অনেক বিধিবিধান ধর্মকে কেন্দ্র করেই গড়ে ওঠে। এ সমস্ত ধর্মীয় বিধিবিধান সমূহ রাষ্ট্রীয় সমর্থন লাভ করেই আইনে পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে পারিবারিক আইন, মুসলমানদের, হিন্দুদের পারিবারিক আইন, এইগুলো হচ্ছে ধর্মের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত যে আইনগুলো আছে আমাদের দেশে, এগুলো হচ্ছে ধর্মভিত্তিক। ধর্ম হচ্ছে আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। আমরা একটু দেখে নিই। শরিয়া বা ইসলামিক আইন হচ্ছে ধর্মীয় আইন যা ইসলামিক ঐতিহ্যের একটি অনুষঙ্গ। ঐতিহ্যগতভাবে ইসলামিক আইনশাস্ত্রের 4টি উৎসকে শরিয়ার স্বীকৃত উৎস হিসেবে বিবেচনা করা হয়। এগুলো হচ্ছে ধর্মীয় গ্রন্থ কোরআন, সুন্নাহ, কিয়াস এবং ইজমা। 3 নম্বর আমরা একটু দেখি, ন্যায় বিচার। ন্যায় বিচার হচ্ছে আইনের একটি উৎস। আমরা জানি যে আইন নির্দিষ্ট এবং স্থিতিশীল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করে দেখি। ইকুয়ালিটি, আর এক জায়গায় লেখা আছে ইকুয়ালিটি। এই যে দেখো, তা দাঁড়িয়ে আছে একেবারে সমান একটি বেঞ্চ বা চেয়ার, যেটা আমরা বলি বেঞ্চের উপরে, কিন্তু একজন কিন্তু এই খেলা দেখতে পাচ্ছে না স্টেডিয়ামের ভিতরে। আবার দেখো, এখানে একটি ইকুইটি, ন্যায়বোধ। দেখো, মানুষ একজন লম্বা, আরেকটু ছোট, কিন্তু এদের জন্য সমান করে নেয়ার প্রক্রিয়া করা হয়েছে। এটাই হচ্ছে ন্যায়বোধ, ইকুইটি। আমরা জানি যে আইন নির্দিষ্ট ও স্থিতিশীল, কিন্তু সমাজ জীবন পরিবর্তনশীল ও গতিময়। দেশে প্রচলিত আইন যখন যুগোপযোগী বিবেচিত হয় না বা পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে কঠোর বা অনুরক্ত হয়ে ওঠে, বিচারকরা তখন তাদের শুভবুদ্ধি, সচেতন বিচার বুদ্ধি মাফিক সেই আইনের ব্যাখ্যা দিয়ে থাকেন কিংবা নতুন আইন তৈরি করেন। বিচারকের ন্যায়বোধ থেকে এভাবে অনেক নতুন আইন প্রণীত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে পানিতে আমরা দেখছি, নদীতে একজন থালা বাটি আসছে, আরেক পাশে দেখছি যে কলকারখানার যে বর্জ্য সেইগুলো পতিত হচ্ছে নদীতে। দেখো, একজন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য এই যে থালা বাটি বা অন্য বাসন কোসন মাজছে, সেইগুলো যাতে না করে সেই জন্য তাকে নিষেধ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো যাতে না হয় সেই জন্য অনেক সময় কি করা হয়, আইন তৈরি করা হয়। কোথায় আইন হয় এটা আমরা একটু দেখে নিই। আইনের আরেকটি উৎস হচ্ছে আইনসভা। আমাদের আইনসভার নাম কি? জাতীয় সংসদ, আইন পরিষদ আমরা যেটা বলি, এটা আমাদের জাতীয় সংসদ। এখানে কি হয়, আইন তৈরি হয়, নতুন নতুন আইন তৈরি হয়, পুরনো আইন সংশোধন কিংবা বাতিল হয়। আরও কিছু ছবি আমরা দেখি এই সংক্রান্ত। জাতীয় সংসদ দেখলাম। আমেরিকা যুক্তরাষ্ট্রের কংগ্রেস, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আবার গ্রেট ব্রিটেনের পার্লামেন্ট। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, আর গ্রেট ব্রিটেনের পার্লামেন্টের নাম, আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটি ছবি দেখছি, ভবন দেখছি। তো আধুনিককালে আইনের প্রধানতম উৎস হচ্ছে আইন পরিষদ।
আইন পরিষদ জনমতের উপর ভিত্তি করে নতুন নতুন আইন তৈরি করে এবং আধুনিক রাষ্ট্রীয় আইনের একটি বিরাট অংশ জুড়ে হচ্ছে এই আইন পরিষদগুলো আইন তৈরি করে থাকে বা আইন পরিষদ কর্তৃক আইন প্রণীত হয়। এই আইন পরিষদ শুধু নতুন নতুন আইন তৈরি করে না, পাশাপাশি পুরনো আইন বাতিল করে কিংবা কখনো কখনো সংশোধন করে তা যুগোপযোগী করে তোলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আইন পরিষদ বা আইনসভা আইনের একটি উৎস। 5 নম্বর একটু দেখি আমরা, ল কেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিচারকের রায়। বিচারকের রায় হচ্ছে আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় আমরা দেখি কোনো বিচার করতে যে বিচারক আইন থাকে কিন্তু সেটা অনেক সময় অস্পষ্ট ঘোলাটে, তখন তাদের নিজের মেধা, ন্যায়বোধ, বুদ্ধি, বিবেচনা কিংবা অভিজ্ঞতার আলোকে বিচার করে থাকেন এবং এই অভিজ্ঞতা থেকে বা বুদ্ধি থেকে, প্রজ্ঞা থেকে নতুন নতুন আইন তৈরি করেন। এটাই হচ্ছে বিচারকের রায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতি মার্শাল হিউজেস প্রমুখ বিচারক এভাবে নতুন নতুন আইন সৃষ্টি করেছেন। এখন আমরা ন্যায়বোধের কথা বললাম এবং বিচারকের রায়, এই দুইটার ভিতরে পার্থক্য আছে। দুইটাই হচ্ছে বিচারক কর্তৃক প্রণীত আইন। বিচারকের রায়ের ক্ষেত্রে আমরা দেখি যে আইন আছে কিন্তু অস্পষ্ট ঘোলাটে, তখন কি করেন বিচারক তার বুদ্ধি, বিবেচনা, প্রজ্ঞা দিয়ে সেটা স্পষ্ট করেন, সেটা আইনে পরিণত হয়। আর অনেক সময় বিচারক দেখেন এই সংক্রান্ত কোনো আইনই নেই, তখন তাদের ন্যায়বোধ দিয়ে বিচার করে থাকেন উল্লেখিত মামলা। তাহলে বিচারকের রায়ের ক্ষেত্রে ওই সংক্রান্ত মামলার আইন থাকলেও অস্পষ্ট ঘোলাটে, কিন্তু ন্যায়বোধের ক্ষেত্রে এই ধরনের কোনো বিচার করতে যে দেখে যে বিচারকরা কোনো আইনই দেখতে পায় না, তখন তারা নিজের বুদ্ধি, বিবেচনা, ন্যায়বোধ দিয়ে বিচার কার্য করে থাকেন। দুটি হচ্ছে বিচারক কর্তৃক প্রণীত আইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটি বই দেখছি, তাই না? একটু খেয়াল করে দেখি। বিজ্ঞানসম্মত আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে প্রখ্যাত আইন বিশেষজ্ঞদের বিভিন্ন মূল্যায়নকৃত গ্রন্থ বা মূল্যবান বা সারগর্ভ আলোচনা, বিশ্লেষণ বা লিখিত গ্রন্থসমূহ আইনের উৎস হিসেবে বিবেচিত হয়। বিচারকরা যখন কোনো বিতর্কিত জটিল বিষয়ে আইনজ্ঞের এসব মতামত গ্রহণ করেন, তা প্রচলিত আইনে অঙ্গীভূত হয়ে যায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইংল্যান্ডের কোক ও ব্ল্যাকস্টোন, আমেরিকার স্টোরি এবং কেন্ট প্রমুখ আইনবিদদের ব্যাখ্যা উভয় দেশে আইনের ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ইমাম আবু হানিফার ব্যাখ্যা, হেদাই-ই আলমগীর প্রভৃতি গ্রন্থ ইসলামী আইনের ব্যাখ্যায় খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি যে বিচারক অনেক সময় বিচার কার্য সম্পাদন করতে গিয়ে যারা আইনজ্ঞ, যারা আইন প্রণেতা কিংবা যারা আইন ভালো বোঝেন, তাদের মূল্যবান ব্যাখ্যা, আলোচনা, তাদের বই সাহায্য নেয়। এগুলো প্রচলিত আইনের অঙ্গীভূত হয়ে যায়। বিজ্ঞানসম্মত আলোচনা, যেমন আমাদের দেশে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিটিতে লক্ষ্য করো, ডক্টর কামাল হোসেন আইন প্রণেতা একজন, কামাল হোসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 6টি আমরা আলোচনা করলাম, প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা, এই 6টি উৎসের কথা বলেছেন অধ্যাপক হল্যান্ড। তাহলে হল্যান্ডের মতে
আইনের উৎস হচ্ছে 6টি। সেই 6টি আমরা এক এক করে আলোচনা করেছি: প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায়বোধ বা ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা এবং আইনসভা। এছাড়াও আরও কতগুলো আইনের উৎস আছে, এখন আমরা সেগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো একজন ব্যক্তিকে হাত তুলে কিছু বলতে আমরা দেখছি। আরেকটি ছবিতে আমরা লক্ষ্য করি, বিজয়ের ছবি দেখছি। জনমত। ওপেনহেইম নামে একজন মনীষী জনমতকে আইনের অন্যতম উৎস হিসেবে, আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে উল্লেখ করেছেন। কে বলেছেন? ওপেনহাইম নামে একজন মনীষী। তিনি বলেছেন জনমত হচ্ছে আইনের গুরুত্বপূর্ণ উৎস। আমরা জানি যে আইনসভা আইন প্রণয়ন করে, কিন্তু আইনসভা কর্তৃক প্রণীত আইন প্রকৃতপক্ষে জনমতের অভিব্যক্তি। জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত আইনসভার সদস্যদের প্রধান দায়িত্ব হল জনমতের যথার্থ প্রতিফলন। সেই কারণে আইন প্রণেতাগণ বা আমাদের যারা প্রতিনিধি, তারা জনমতের উপর ভিত্তি করেই, লক্ষ্য রেখেই আইন প্রণয়ন করে থাকেন। জনগণ কি চায়, পরবর্তীতে তাদের আবারও তো পার্লামেন্টের মেম্বার হতে হবে বা সংসদের সদস্য হতে হবে। জনগণ যা চায় তার উপর ভিত্তি করেই তাদেরকে আইন প্রণয়ন করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আরেক জায়গায়, আরেক পাশে দেখছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওনারা হচ্ছেন দুইজনই প্রশাসনের সাথে যুক্ত। আমাদের মহামান্য রাষ্ট্রপতি হচ্ছে শাসন বিভাগের প্রধান, সবার উপরে রাষ্ট্রপতি। বর্তমানে আইন বিভাগের দায়িত্ব পরিধি অনেক বিস্তৃতি লাভ করেছে। এই কারণে, এই জরুরিতার কারণে আইন বিভাগ তার কর্তব্য সবসময় সুন্দরভাবে সুচারুরূপে সমর্থন করতে পারে না বা সামর্থ্য হয় না। তাই আইনসভা তার নির্বাহী কর্তৃত্বের বহুল অংশ শাসন বিভাগীয় কর্মকর্তাদের হাতে অর্পণ করে। এভাবে অর্জিত ক্ষমতা বলে জারিকৃত ঘোষণা ও আইনসমূহকে প্রশাসনিক আইন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে কিছুদিন আগে আমাদের দেশে এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রামের কারণে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে। যদিও এই অধ্যাদেশ পরবর্তীতে পার্লামেন্টে পাশ করে নিতে হবে। তাহলে প্রশাসনিক ঘোষণার মাধ্যমে আইন প্রণীত হয়, এটাও আইনের একটি উৎস। অনেক সময় পার্লামেন্ট যদি না থাকে বা পার্লামেন্ট অধিবেশন যদি না বসে, তাহলে রাষ্ট্রের প্রয়োজনে এই প্রশাসনিক ঘোষণার মাধ্যমে, আমরা অধ্যাদেশের মাধ্যমে কি হয়, আইন, নতুন নতুন আইন প্রণীত হয়। প্রশাসনিক ঘোষণা হচ্ছে আইনের আরেকটি উৎস। 9 নম্বর, আমরা দুইটি বই দেখছি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর লেখা আছে সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ দুটি আমাদের বাংলাদেশের সংবিধান এবং ভারতের সংবিধান। সংবিধান হচ্ছে আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। এই সংবিধানে যা লেখা আছে তার উপর ভিত্তি করে এই পার্লামেন্ট কিন্তু আইন প্রণয়ন করে থাকে। অনেক দেশে আছে যে পার্লামেন্ট আইন তৈরি করবে ঠিকই, কিন্তু সেই আইন যদি সংবিধান পরিপন্থী হয় তাহলে সেটা বাতিল করে দিতে পারে সর্বোচ্চ আদালত। এরকম নিয়ম আইন আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংবিধান হচ্ছে আইনের গুরুত্বপূর্ণ উৎস, অনেক সময় বলা হয় মূল উৎস। সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের
ক্ষমতা ও কাজের পরিধি সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত থাকে। সংবিধানের নির্দেশিত পথ ধরেই কিন্তু আইনসভা আইন তৈরি করে থাকে। অনেক সময় সংবিধান পরিপন্থী কোনো আইন যদি পার্লামেন্ট তৈরি করে তা বাতিল হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশে এমন নজির রয়েছে। আমরা 9টি উৎস সম্পর্কে আলোচনা করলাম। আগেই বলেছি যে অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস হচ্ছে 6টি। সেই 6টি কী কী? প্রথা, ধর্ম, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ এবং আইনসভা বা আইন পরিষদ, এছাড়াও জনমত, প্রশাসনিক ঘোষণা, সংবিধান। এগুলো হচ্ছে আইনের অন্যান্য উৎস। তো আমরা এখানে আলোচনার সময় বলেছিলাম প্রথা হচ্ছে সুপ্রাচীন উৎস। আবার বলেছিলাম যে গ্রেট ব্রিটেনের অধিকাংশ আইন হচ্ছে প্রথা ভিত্তিক। প্রথা হচ্ছে সমাজে প্রচলিত রীতিনীতি যা সমাজের মানুষ বা আমরা দীর্ঘদিন ধরে মেনে চলি। এই প্রথা একসময় আইনে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংল্যান্ডের অধিকাংশ আইন হচ্ছে বা গ্রেট ব্রিটেনের অধিকাংশ আইন হচ্ছে প্রথাভিত্তিক। আমরা জানি যে ইংল্যান্ডের বা গ্রেট ব্রিটেনের মানুষ প্রথা মেনে চলে, কিন্তু এই প্রথাকে যদি ভঙ্গ করে তা আইনে রূপ লাভ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা বলেছি যে বিচারকের রায় বা বিচারকের সিদ্ধান্ত এবং ন্যায়বোধ দুটি হচ্ছে বিচারক কর্তৃক প্রণীত আইন। বিচারকের রায়ের ক্ষেত্রে আইন থাকে কিন্তু অস্পষ্ট, কিন্তু ন্যায়বোধের ক্ষেত্রে আইন থাকেই না। তখন বিচারক তার ন্যায়বোধ দিয়ে বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার কার্য সম্পাদন করে এবং সেটা পরবর্তীতে আইনের উৎস হিসেবে বিবেচিত হয়, আইন হিসেবে বিবেচিত হয়। আইন এইভাবে ভিন্নভাবে তৈরি হয়ে থাকে। ওপেনহাইম নামে একজন মনীষী বলছেন জনমত আইনের গুরুত্বপূর্ণ উৎস। কারণ হচ্ছে পার্লামেন্ট যারা মেম্বার তারা জনমতের উপর ভিত্তি করে আইন তৈরি করে। এছাড়া প্রশাসনিক ঘোষণা বা অধ্যাদেশ, যখন কোনো দেশে পার্লামেন্ট থাকলো না কিংবা জরুরি কোনো প্রয়োজনে আইন দরকার কিন্তু অধিবেশন চলছে না, তখন প্রশাসনিক ঘোষণার মাধ্যমে কী হয়? আইন প্রণীত হয়। অথবা অনেক সময় দেখা যায় যে পার্লামেন্টের কাজ এত চাপ থাকে যার কারণে এই প্রশাসনিক কর্তৃপক্ষের উপর অনেক দায় দায়িত্ব দেওয়া হয় আইন তৈরি করার জন্য। আর সংবিধান হচ্ছে মূল উৎস। সংবিধানের উপর ভিত্তি করেই বা সংবিধানের পথ ধরেই, নির্দেশিত পথ ধরেই পার্লামেন্ট বা আইনসভা আইন প্রণয়ন করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 9টি উৎস আমরা আলোচনা করলাম। এখন আমরা তোমাদের কাছে কয়েকটি কোশ্চেন জানতে চাই। 1. আইনের 6টি উৎসের কথা কে বলেছেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। অধ্যাপক হল্যান্ড আইনের 6টি উৎসের কথা বলেছেন। তোমরা কিন্তু মনে রাখবে 6টি উৎস কী কী, সেগুলো আমি যদি আবার একটু বলি। এটা হচ্ছে প্রথা, ধর্ম, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ এবং আইনসভা। আইনের প্রাচীন উৎস কোনটি বা আইনের সুপ্রাচীন উৎস কোনটি? হ্যাঁ, আমরা কিন্তু এর আগেও বলেছি যে আলোচনা করেছি আইনের প্রাচীন বা সুপ্রাচীন উৎস হচ্ছে প্রথা। 3 নম্বর, আইনের 2টি উৎসের নাম লেখো। আমরা 9টি উৎসের কথা বলেছি 2টি উৎসের নাম আমরা বলতে পারি প্রথা, ধর্ম, ন্যায়বোধ, আইন পরিষদ বা আইনসভা, জনমত, প্রশাসনিক ঘোষণা, সংবিধান। অনেকগুলো আমরা বলে ফেলতে পারি, তাই না? 4 নম্বর কোশ্চেন কি? কোন দেশের আইন প্রথাভিত্তিক? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রেট ব্রিটেনের অধিকাংশ আইন হচ্ছে প্রথা নির্ভর বা প্রথাভিত্তিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো কিনা জানি না, ওই দেশের পার্লামেন্ট কীভাবে গঠিত হবে বা প্রধানমন্ত্রী কী হবে এই সংক্রান্ত বিধিবিধান ও লিখিত অবস্থা নেই। দীর্ঘদিন ধরে তারা মেনে চলছে।
কত সুন্দর হবে। কিন্তু প্রথা কে যদি ভঙ্গ করে তাহলে সেটা আইনে রূপ নেয়। কারণ প্রথা যদি না মানে তাহলে শাস্তি দেওয়ার কর্তৃপক্ষ শাস্তি দিয়ে পারবে না, আইন না মানলে কিন্তু শাস্তি হয়। 5 নম্বর কোশ্চেন, জনমত আইনের অন্যতম উৎস এটি কার উক্তি? আমরা বলেছি, কিন্তু তোমরা একটু খেয়াল করো তো এর উত্তর কি হবে। হ্যাঁ, তোমরা নিশ্চয় পারবে। ওপেনহেইম নামে একজন মনীষী বলেছেন জনমত আইনের অন্যতম উৎস। কেন বলেছেন? পার্লামেন্ট মেম্বার যারা আমাদের দ্বারা নির্বাচিত, তারা কিন্তু জনগণ কি চায়, জনগণের মতামতের উপর ভিত্তি করে খেয়াল রেখে কিন্তু আইন তারা তৈরি করে। এই জন্যে জনমত আইনের অন্যতম উৎস হিসেবে বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম বের করো এবং বাড়ির কাজ লিখে নাও। আজকের বাড়ির কাজ, আইনের উৎসসমূহ আলোচনা করো। আমি আবার বলছি, আইনের উৎসসমূহ আলোচনা করো। তোমরা এই প্রশ্নের উত্তর লিখে বরাবরের মতো আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে, আমি তা মূল্যায়ন করে তোমাদেরকে আবার ফেরত পাঠাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমার সাথে থেকেছ, আমার বক্তব্য শুনেছ, নিশ্চয় তোমাদের ভালো লেগেছে আশা করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন আলোচনা বা আজকের ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।